ইরান যুদ্ধের সম্ভবত একটা চূড়ান্ত পরিণতির দিকে অগ্রসর হচ্ছে। ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থা এখন এমন দাঁড়িয়েছে, মানে ট্রাম্পের অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে ভিক্ষা চাই না কুত্তা সামলাও একটা কথা আছে না, অনেকটা এরকম যে ইরানকে নিঃশেষ করে দেওয়ার অথবা ইরানকে পদানত করার, ইরানের সরকার পাল্টে দেওয়ার যে আকাঙ্ক্ষা নিয়ে তারা অগ্রসর হয়েছিল, সেটা নিয়ে এখন তারা মাথা ঘামাচ্ছে না। এখন কীভাবে ব্যাক করা যায় মান সম্মান নিয়ে, এই চিন্তা এখন ওনারা ব্যাকুল হয়ে পড়েছে। এই কারণটা হচ্ছে কতগুলি ঘটনার প্রেক্ষিতে। এই ঘটনাগুলো নিয়ে কালকে আমি একটু কথা বলেছিলাম। যুক্তরাষ্ট্র ভেবেছিল, ট্রাম্প ভেবেছিলেন যে ওনার সঙ্গে বোধহয় ওনার মিত্র যারা আছেন ইউরোপের কান্ট্রিগুলো, ফ্রান্স, জার্মানি অথবা ইংল্যান্ড, হ্যাঁ, এরা সবাই বোধহয় ওনার সঙ্গে যুক্ত হবেন এবং সবাই মিলে বোধহয় তাকে আক্রমণ করবে ইরানকে। কিন্তু এরা কেউই ওনার সঙ্গে সায় দেয়নি। সবাই বলেছে যে এই যুদ্ধ আমরা শুরু করিনি, এটা আমাদের দায় না, আপনাদের কাজ আপনি করেন। এবং সবাই এই যে পিছু টান দিয়েছে, কেউ যে তার সঙ্গে নেই একমাত্র ইসরায়েল ছাড়া। এই জিনিসটা আমেরিকার ভেতরেও, যুক্তরাষ্ট্রের ভেতরে যারা নাগরিকরা আছে তারাও কিন্তু এই একই কথা বলছেন। এবং ট্রাম্প যে এখন অসহায় বোধ করছেন, ট্রাম্প যে এখন মান সম্মান নিয়ে ফিরতে যাচ্ছেন, তার একটা নমুনা আমরা দেখলাম সর্বশেষ। ওনার যে নিজস্ব যে একটা ট্রুথ সোশ্যাল আছে, একটা আপনার সোশ্যাল মিডিয়ার মতো, যেখানে উনি নিয়মিত ওনার বক্তব্য দেন, সেখানে উনি লিখেছেন সবশেষে যে একদিন আগে ইসরায়েল যে ইরানের দক্ষিণাঞ্চলে একটা গ্যাস ফিল্ডে আক্রমণ করেছিল, সেই আক্রমণের বিষয়টা উনি আগে জানতেন না। মানে ইসরায়েল তাকে বলেনি তারা আক্রমণ করতে যাচ্ছে। আচ্ছা, আক্রমণ করেছে তো উনি আবার এখান থেকে ব্যাক করতে চাচ্ছেন কেন? মানে আমি জানি না এই কথা বলতে চাচ্ছেন কেন? চাচ্ছেন এই কারণে যে এই আক্রমণের পাল্টা জবাব হিসাবে ইরান আবার কাতারের একটা গ্যাস ফিল্ডে বোমা মেরেছে এবং সেটাও জ্বলছে এখন। এবং এই কাতারের গ্যাস ফিল্ডে বোমা মারার পর, হামলা করার পর, এখন ট্রাম্প বলার চেষ্টা করছে যে তোমরা এখানে আর মেরো না। কারণ একটা জিনিস আপনি বলবেন যে কাতারে বোমা মারছে, ট্রাম্পের কেন লাগে এই কারণে, ওই যে ছোটোবেলায় পড়েন নাই যে রাক্ষসের জানটা থাকে, তার প্রাণ ভ্রমরা থাকে আরেকটা আপনার ভ্রমরের বুকের মধ্যে, মধ্যে হৃদয়ে, মানে ওনার হৃদয়টা আরেক জায়গায় থাকে, ওনার জানটা ওখানে থাকে। তো এরকম টোটাল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রাণ ভ্রমরা তো এগুলো, এই যে কাতার, কুয়েত, সৌদি আরব, তারপরে বাহরাইন, UAE, এগুলো হলো গিয়া যুক্তরাষ্ট্রের প্রাণ ভ্রমরা। এই সব জায়গায় ওনার যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে এবং ঘাঁটিগুলো তারা করেছে হলো গিয়া এই দেশগুলোকে হেল্প করার জন্য, এই দেশের যে রাজতন্ত্র আছে সেটাকে টিকিয়ে রাখার জন্য। এখন যদি আজকে কাতার আক্রান্ত হয়, কালকে কুয়েত, বাহরাইন অথবা UAE অথবা ওমান অথবা সৌদি আরব বলবে যে তুমি তো কাতারকে রক্ষা করতে পারলে না, তাহলে তোমাদের সঙ্গে আমাদের কী সম্পর্ক, আমি কেন তোমাকে হেল্প করবো? তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ট্রাম্পকে আসলে বিচলিত করে তুলছে। কারণ এদের টাকা পয়সা সবই তো ট্রাম্পের, মানে যুক্তরাষ্ট্রের কাছে রাখা আছে। তো এই জায়গা থেকে বাঁচার জন্য এখন সে বলতেছে যে আমি ইসরায়েলকে বলে দিয়েছি আর তোমরা ইরানের কোনো গ্যাস ফিল্ডে আক্রমণ করবে না। তারপর আবার আত্মসম্মানের কথা চিন্তা করে আরেকটা ফুটনোট দিয়েছি। ফুটনোটটা হলো যে যদি ইরান কাতারের আরও কোনো গ্যাস ফিল্ডে আক্রমণ করে, তাহলে কিন্তু একটা বড় ধরনের অঘটন হবে এবং ইরানের সবগুলো গ্যাস ফিল্ডে আমি আক্রমণ করবো। বুঝতে পারছেন, এটা হলো কি আপনার আত্মরক্ষা, সম্মান রক্ষার জন্য এগুলো বলা আর কি। তার মানে যাচ্ছে যে ওনারা মোটামুটি, ট্রাম্প মোটামুটি ধরে নিয়েছে যে উনি আসলে গেছেন, মানে ওনার সেই জয়ের যে আশা নিয়ে মাঠে নামছিলেন সেটা বোধহয় আসলে পূরণ হচ্ছে না। এখানে আরও একটা বিষয় ট্রাম্পকে কিছুটা বিচলিত করেছে, সেটা হলো গিয়ে এই যুদ্ধে তো ব্যাপক অর্থের খরচ হচ্ছে, ব্যাপক অর্থ ব্যয় হচ্ছে, তাই না? এই অর্থ ব্যয়টা কী পরিমাণ সেটা অবশ্যই অ্যাকুরেট হিসাবটা এখনো পাওয়া যায়নি। তবে একটা জিনিস পাওয়া গেছে, সেটা হলো এরই মধ্যে পেন্টাগন হোয়াইট হাউসকে চিঠি লিখেছে যে যুদ্ধের এখন যে পর্যায়ে আছে, যদি দ্বিতীয় পর্যায়টা আপনারা শুরু করতে চান, তাহলে আমাদেরকে আরও $200 বিলিয়ন দিতে হবে। মানে পেন্টাগন হোয়াইট হাউসের কাছে $200 বিলিয়ন চেয়েছে এই যুদ্ধের সেকেন্ড ফেজ চালু রাখার জন্য। তাহলে প্রথম ফেজে আরও বেশি খরচ হয়েছে, সেটা কত হতে পারে? এই যে বিপুল অর্থ যাচ্ছে, এটা কার অর্থ? এটা কিন্তু যুক্তরাষ্ট্রের একজন সিনেটরের অধীনে একটা বক্তব্য শুনলাম, একটা ভিডিও দেখলাম, উনি বলতেছেন যে এই যে বিপুল অর্থ যাচ্ছে, এটা কার টাকা? এটা যুক্তরাষ্ট্রের জনগণের টাকা। যুক্তরাষ্ট্রের জনগণের টাকা এভাবে দেদারসে খরচ করা হচ্ছে কার স্বার্থে? এই যুদ্ধে তো যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থ নেই। ইরানের ক্ষমতা পরিবর্তন হলে স্বার্থ লাভ হবে ইসরায়েলের, না যুক্তরাষ্ট্র। তো যুক্তরাষ্ট্র দেখেন ট্র্যাপড হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রের ভেতরে সাধারণ নাগরিকদের মধ্যে কিন্তু এটা নিয়ে প্রশ্ন এখন উঠছে এবং তারা সিরিয়াসলি বলছে যে কেন আমাদের ট্যাক্সের টাকা আমরা ইসরায়েলের জন্য খরচ করব? কোনো জবাব নাই, ট্রাম্প কোনো জবাব। এবং উনি নানা রকম গাল গল্প করে, নানা রকম ইতিবাচক কথাবার্তা বলে, এই জিতে গেলাম, আজকেই জিতবো, কালকেই জিতবো, যে যুদ্ধ চালানোর মতো ইরানের আর কোনো সক্ষমতা নেই, এগুলি বলতেছেন। এগুলি যদি সক্ষমতা যদি না থাকতো, তাহলে কাতারে আক্রমণ করলো কীভাবে? যদি সক্ষমতা না থাকতো, তাহলে ট্রাম্প কেন নিজে ট্রুথ সোশ্যালে যে তাদেরকে রিকোয়েস্ট করছে তোমরা আর মেরো না, আর মারলে কিন্তু আমরা মারবো? এই যে বিষয়গুলো না, এগুলো কিন্তু আসলে খুব এখন একদম মানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই যুদ্ধে যে লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র মাঠে নেমেছিল সেটা বোধহয় অর্জিত হচ্ছে না। এর মধ্যে আরেকটা কথা বলি, আমি একটা টেলিভিশনে একটা দেখলাম, একটা প্রোগ্রাম দেখলাম বিদেশের, সেখানে বলা হচ্ছে যে একটা ট্রাম্পকে তারা তুলনা করছে এই যুগের হিটলারের সঙ্গে। মানে আগেকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার ছিল,
তার সঙ্গে তুলনা করা হচ্ছে ট্রাম্প। বলা হচ্ছে ট্রাম্প হচ্ছে এই যুগের হিটলার। যুক্তরাজ্যের শেফিল্ড ইউনিভার্সিটির একজন অধ্যাপক, তার নাম হলো অধ্যাপক হেঙ্ক ডি বার্গ। তিনি আজ থেকে 2 বছর আগে, মানে ট্রাম্প তখনও সেকেন্ড টাইম প্রেসিডেন্ট হননি, এবং প্রেসিডেন্ট না হওয়ার আগে ওনার মাত্র তখন প্রচারণা শুরু হয়েছে, ক্যাম্পেইন মাত্র শুরু হয়েছে। ওই সময়ে এই প্রফেসর বার্গ ভবিষ্যৎবাণী করেছিলেন যে ট্রাম্প যদি আসে তাহলে সেটা পৃথিবীর জন্য আরেকজন হিটলারের আগমন ঘটবে। এবং উনি একটা বই লিখেছিলেন, সেই বইয়ের নাম হলো ট্রাম্প অ্যান্ড হিটলার, এ কম্পারেটিভ স্টাডি অফ লাইং। মানে সহজ বাংলা করলে হলো ট্রাম্প এবং হিটলার, মিথ্যা বলার একটা তুলনামূলক আলোচনা, মানে মিথ্যার একটা তুলনামূলক আলোচনা। উভয়ই প্রচুর মিথ্যা বলেন এবং তার একটা তুলনামূলক আলোচনা উনি করেছেন। এবং এই বইটা যখন উনি লেখেন তখন কিন্তু আমি আগে বললাম, তখন কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসেনি, তার ক্যাম্পেইন মাত্র শুরু হয়েছে। এবং তখনই এই প্রফেসর বার্গ পুরো দুনিয়াকে সতর্ক করে দিয়েছিলেন যে ট্রাম্প এবং হিটলারের মধ্যে ব্যাপক মিল রয়েছে। এবং এই মিলের মধ্যে উনি প্রথমত দুটো মিলের কথা বলেছেন, যে এই দুটো দিকে আপনার তাকান, দেখেন তাহলে বুঝবেন। দুটো মিল কি? 1 নম্বর মিল হলো এরা উভয়ই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে। ট্রাম্পও এসেছে, হিটলার এসেছে। তখন ট্রাম্প আসেনি, ট্রাম্প আসবে আর কি। দুজনেই গণতান্ত্রিক উপায়ে আসছে। আর 2 নম্বর হলো এরা উভয়ই মিথ্যা এবং ধরেন আপনার বায়বীয়, মানে যার কোনো অস্তিত্ব নাই, এ ধরনের তথ্য দিচ্ছে এবং ফেক ন্যারেটিভের মাধ্যমে, মানে একদম মানে ভুল ভাল একটা বিশ্লেষণ করে এর মাধ্যমে তারা মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং মানুষের আবেগকে উস্কে দিচ্ছে এবং তার মাধ্যমে একটা মিথ্যা ভিত্তিহীন পাবলিক পারসেপশন ক্রিয়েট করার চেষ্টা করছে। যেমন ট্রাম্প করতেছে যে ইরান তো হেরে গেছে, ইরানের আর কিছু নেই, এগুলো বলছে এবং আগামী তো তাই বলবে, ইরানে কিছু নেই, অতএব ইরান আমরা দখল করে নিলাম, আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জিত হয়ে গেছে, এগুলো বলবে। যে এই যে মানে পাবলিক পারসেপশন, একটা মিথ্যা পাবলিক পারসেপশন তৈরি করার ব্যাপারটা, এইটাকে হিটলারও করেছে এবং ট্রাম্পও করতেছে। এইভাবে যে হিটলারের সময় আপনারা শুনেছেন যে একটা মিথ্যা যদি 50 বার বলা যায় তাহলে নাকি সেটা সত্যের মতো শোনা যায়। এই ট্রাম্পও কিন্তু সেই একই কাজ করতেছে। উনি আরেকটা মিলিয়ে কথা বলেছেন যে হিটলার যখন ছিলেন তখন উনি কিন্তু হিটলার মানে জাতিগত একটা বিদ্বেষ তৈরি করেছিল, যে হিটলার তখন ইহুদিদের ব্যাপারে হেট স্পিচ ছড়িয়ে দিয়েছিল, মানে ইহুদিদের ব্যাপারে একদম জাতিগতভাবে একটা ঘৃণা উনি ছড়িয়ে দিয়েছিলেন। এর বিপরীতে ট্রাম্পকে এই প্রফেসর বার্গ বলতেছে যে ট্রাম্প একই কাজ করতেছে ইহুদিদের পক্ষে, এবার উনি এই হেট স্পিচগুলি ছড়াচ্ছেন মুসলিমদের বিরুদ্ধে। মানে এরকম দারুণভাবে কিন্তু উনি মিল দেখিয়েছেন। এবং উনি বলেছিলেন তখন ইলেকশনে আগ মুহূর্তে করেছিলেন, তো উনি বলেছিলেন যদি ইলেকশন যদি ট্রাম্প জিতে যায় তাহলে কিন্তু হিটলারের ওই যে ঘটনাগুলি তার পুনরাবৃত্তি ঘটতে পারে। হিটলার কিন্তু 2য় বিশ্বযুদ্ধ হিটলারই শুরু করেছিল। এখন ট্রাম্প সেই কাজটা করতে যাবে কিনা এটা বলা বড় কঠিন। এবং প্রফেসর বার্গ উল্লেখ করেছিলেন যে ট্রাম্প হলো নতুন একজন আমেরিকান হিটলার। এই আলোচনা শেষ তো পর্যন্ত হয়েছে, ওনার বইটা যদি আপনি পারেন কিনে পড়তে পারেন। কিন্তু যে প্রসঙ্গটা আমি মানে আলোচনা করতে চাই সেটা হলো ট্রাম্প কেবল নিজে হিটলার হয়ে গেছেন, হিটলারের মতো আচরণ করছেন তাই না, একই সঙ্গে উনি কিন্তু যুক্তরাষ্ট্রের যে বিশ্বব্যাপী একটা ইমেজ ছিল, সুপার পাওয়ার হিসাবে একটা ব্যালেন্সিং ক্যাপাসিটি ছিল, সেটাও কিন্তু ট্রাম্প নষ্ট করে দিয়েছে। আগে যেমন সারা দুনিয়াতে কোথাও দুইটা দেশের মধ্যে যুদ্ধ লাগলে, বিরোধ তৈরি হলে যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার হিসাবে মানে বিশ্ব মোড়ল হিসাবে একটা হস্তক্ষেপ করতে পারতো, বলতে পারতো তোমরা যুদ্ধ করো অথবা শান্তির কথা বলতে পারতো। এখন সেটা হচ্ছে না। এখন ট্রাম্প নিজেই যুদ্ধে জড়িয়ে যেয়ে তাদের সেই যে ইমেজটা, ইতিবাচক ইমেজটা, সেটাকে উনি ধ্বংস করে দিচ্ছেন। যে কথাটা বলে আলোচনা শেষ করব, আমরা বললাম যে ট্রাম্পকে আমেরিকান হিটলার বলা হচ্ছে, কিন্তু হিটলারের করুণ পরিণতি কী হয়েছিল সেটা তো আপনারা জানেন। আমরা জানি না ট্রাম্পের জন্য সে ধরনের কোনো পরিণতি অপেক্ষা করছে কিনা। প্রিয় দর্শক,